এবার পাসপোর্ট জালিয়াতির খবর প্রকাশ পায় জাতীয় গণমাধ্যমে। শুধু দুর্নীতি করে দেশ ছাড়েননি তিনি, করেছেন পাসপোর্ট জালিয়াতির কাজও। পাসপোর্টে আড়াল করেছেন নিজের পুলিশি পরিচয়। সরকারই চেয়েছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় চেয়েছে, এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে তারা সবাই মিলেই বেনজিরকে সিঙ্গাপুরে পালিয়ে যেতে সাহায্য করেছেন। টাকা খাইতে খাইতে আমাদের এই জায়গা পর্যন্ত আনছে। আজকে আমি এত টাকা বরাদ্দ পাইয়া সব কইয়া দেই, এর আগে কইলো না কেন বরাদ্দ কই যায়? আর সময় আইলে খালি গো আমি গো তোমার গো, আর এরপরে ভোট শেষ, তুমিও শেষ, বঙ্গবন্ধু বাংলাদেশ দরকার এমপি গিরি সাইডে দিয়ে আমি জানি। বুঝতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ কাদের রাজনীতি করে। আওয়ামী লীগ হচ্ছে গুন্ডা পান্ডার পেশাদের রাজনীতি করে, বেনজিরের রাজনীতি করে, আজিজের পক্ষের রাজনীতি করে, আনারের রাজনীতি করে, তারা কৃষকের রাজনীতি করে না। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা কিন্তু এখন সকলে জানেন, এখন বাংলাদেশে আলোচিত এবং সমালোচিত একটি নামই রয়েছে, সেটি হচ্ছে বেনজির আহমেদ। আপনারা কিন্তু সকলে অবগত রয়েছেন, বেনজির আহমেদ কিন্তু গরিব দুঃখীর কোটি কোটি টাকা মেরে এই দেশ থেকে পালিয়ে গিয়েছে। অনেক সম্পত্তি কিন্তু তিনি এই বাংলাদেশে এবং বিদেশেও করেছে। এই বাংলাদেশ থেকে পালাতে কে তাকে সাহায্য করেছে এবং এই সম্পত্তি আত্মসাৎ করতে কে তাকে সাহায্য করেছে, আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন বেনজির আহমেদের গডফাদার কে ছিলেন। এই বাংলাদেশ থেকে রাতারাতি সে যে পালিয়ে গেল, এর পিছনে কোন গডফাদারের হাত রয়েছে, আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। শুধু তাই নয়, শিরোনামে যে ভিডিওগুলো দেখেছেন সেই ভিডিওগুলো আপনারা ধাপে ধাপে দেখতে পারবেন। বিস্তারিত ভিডিও দেখার আগে যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা যারা এখনও ভিডিওতে লাইক দিনই, দ্রুত এই ভিডিওতে লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো ধাপে ধাপে দেখা শুরু করে দিন। আওয়ামী লীগ কাদের রাজনীতি করে। আওয়ামী লীগ হচ্ছে গুন্ডা পান্ডার পেশাদের রাজনীতি করে, বেনজিরের রাজনীতি করে, আজিজের পক্ষের রাজনীতি করে, আনারের রাজনীতি করে, তারা কৃষকের রাজনীতি করে না, রিকশাওয়ালার রাজনীতি করে না, গরিব মেহনতি মানুষের রাজনীতি করে না। যার রাজনীতির জন্য বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল, সেই মুক্তিযুদ্ধের চেতনার রাজনীতি গত 2 সপ্তাহে আমরা দেখলাম রিয়াদ আর সাকিবকে দিয়ে হারিয়ে দেওয়া হয়েছে। এটাই হচ্ছে বাংলাদেশের রাজনীতির ব্যর্থতা। আনার, বেনজির আর বদমাইশ আজিজরা মনুষ্যত্বের মধ্যে পড়ে না। আমরা কুকুর বিড়ালের গল্প শুনতে চাই না। ওরা জীবিত মরেছে না টয়লেটের ফ্ল্যাশব্যাকে মরেছে, আমার কিচ্ছু যায় আসে না। ওরা দেশের শত্রু, ওরা বাংলাদেশের শত্রু, আওয়ামী লীগ স্বাধীনতার শত্রু, সার্বভৌমত্বের শত্রু। তাই বুঝতে হবে বাংলাদেশের মানুষ কার গল্প শুনতে চায়। আমি সেই ভোলার হারিয়ে যাওয়া কৃষকের গল্প শুনতে চাই, যে 1 কোটি টাকার মাছ হারিয়ে গেছে, যার লক্ষ লক্ষ হেক্টরের জমির ফসল নষ্ট হয়ে গেছে, তার গল্প শুনতে চাই। আমরা জনগণকে বলছি, আপনারা সতর্ক হন। এই বাংলাদেশের খবরের রাজনীতি যদি দেশের জনগণ বুঝতে সক্ষম না হয়, তাহলে বুঝতে হবে এই বেনজির নাটকের মধ্য দিয়ে আরো লক্ষ বেনজিরের গল্প হারিয়ে যাচ্ছে। এই এক আজিজের গল্পের মধ্য দিয়ে লক্ষ লক্ষ কৃষকের গল্প হারিয়ে গেছে। এই এক আনার গুন্ডার গল্পের মধ্য দিয়ে আমার গরিব কৃষক চাষা জেলেদের গল্প হারিয়ে গেছে। এই হারানো গল্পের রাজনীতি হচ্ছে জনমানুষের রাজনীতি। ফেসবুকে সাকিবকে দেখে, রিয়াদকে দেখে ব্যস্ত থাকবেন, আনারের মতো গুন্ডা পান্ডার গল্প পড়ে ব্যস্ত থাকবেন, নাকি বেনজির আর আজিজের মতো বদমাইশদের গল্প পড়বেন, নাকি 19 জেলার সেই লক্ষ লক্ষ কৃষক মজুর জেলে আর গরিব মানুষের গল্প পড়বেন? কোনটা আপনার গল্প, কোনটা আপনার মনুষ্যত্বের গল্প? এই গল্প বোঝার মধ্য দিয়ে হচ্ছে বুঝতে হবে আজকে কোন ধরনের বাংলাদেশে আপনারা বাস করছেন। যে এই বাংলাদেশে 19টা জেলায় 6.5 লক্ষ কৃষক ফকির হয়ে গেছে, সেই কৃষকের একদিনের গল্প নয়। যেই লক্ষ লক্ষ মানুষ ঘের হারিয়ে রাস্তায় বসে গেছে, ব্যাংকের ঋণ শোধ করবার মতো টাকা নয়, তাদের কোনো গল্প নয়। যেই জেলে ঋণের সুদ দিয়ে এনজিও থেকে টাকা নিয়ে জাল কিনেছিল, যার নৌকাটার জালটা ধ্বংস হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ে, সেই মানুষটার গল্প নয়। তাই গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে গরিব মানুষের গল্পগুলোকে গল্প আকারে মানুষের সামনে তুলে নিয়ে আসা। অনুসন্ধান ছাড়াই বিরোধী দল নিয়ে কত কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী নিজে, এমনকি সরকার প্রধানমন্ত্রীও কত কথা বলে ফেলেন, কোনো ধরনের তদন্ত ছাড়াই কত কিছু বলে ফেলেন বিরোধী দলের নেতাদের নামে। অথচ এখানে তিনি মুখ খুলতে পারবেন না, তদন্ত ছাড়া তো তিনি কোনো কথা বলতে পারবেন না। এবং তার বিচার হবে কিনা সেটাও নির্ধারণ করবে আদালত, তিনি জেলে যাবেন কিনা এটাও নির্ধারণ করবে আদালত, আমাদের স্বাধীন বিচার ব্যবস্থা। এই কথা বলেছেন আবার সরকারি দলের সাধারণ সম্পাদক। যাই হোক, সেই আলোচনায় যাচ্ছি না, আমরা স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যেই থাকি। স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন তার কাছে তথ্য নেই, কিন্তু তিনি এই তথ্যটা 1 মিনিটের মধ্যে পেতে পারতেন, কিন্তু তিনি এই তথ্যটা নেননি, কিংবা তিনি জানেন। তার জানবার কথা, আসলে অজানা থাকবার কথা না। কারণ আমরা দেখেছি 28 অক্টোবরের আগে, এই যে নির্বাচন গেল কয়েকদিন আগে, 2024 সালের 7 জানুয়ারি নির্বাচনের সার্কাস, তার আগে 28 অক্টোবরের পর বিরোধী দলের নেতাদেরকে যেভাবে গ্রেফতার করা হয়েছে, সবাই কিন্তু তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়নি, কাউকে কাউকে তাদের আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে। সেই তথ্য তাদের কাছে চলে এসছে, কিন্তু বেনজির আছে কিনা, যাকে নিয়ে তদন্ত চলছে, 3 সদস্যের কমিটি গঠন করেছে দুদক, 23 এপ্রিল তিনি চৌঠাবে দেশ ছেড়ে পালিয়ে গেছেন, এবং এখন পর্যন্ত জুন মাসে এসেও স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে সেই তথ্য নাই, 1 মাস পার হয়ে যাবার পরও। কেন? অবশ্যই তথ্য আছে, আমরা ধরে নিতে পারি তথ্য আছে। 2015 সালে মাহমুদুর রহমান মান্নাকে গ্রেফতার করা হয়েছিল তার এক আত্মীয়ের বাসা থেকে
রাত 3টার সময় তাকে গ্রেফতার করা হয়েছে তার এক আত্মীয়ের বাসা থেকে, অর্থাৎ তিনি তার নিজের বাসায় ছিলেন না, এবং তাকে গ্রেফতার করা হতে পারে এটা জেনে তিনি বেশ কয়েকটা বাসা পরিবর্তন করে শেষ পর্যন্ত তার এক আত্মীয়ের বাসায় বনানীতে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। সেখানে গিয়ে তাকে গ্রেফতার করা হয়। যদিও গ্রেফতার করা হয়নি, প্রথমে তাকে গুম করা হয়, তারপর 22 ঘন্টা পর তাকে গ্রেফতার দেখানো হয়েছিল, প্রথমে তাকে গুম করা হয়। তাহলে এই তথ্যগুলো আপনারা 1 মিনিটের মধ্যে, 1 নিমিষের মধ্যে পেয়ে যান। মাহমুদুর মান্নার কথা বলছিলাম, তারপর তাকে 22 মাস, প্রায় 2 বছর কারাভোগ করতে হয়েছে, অথচ সেই মামলায় এখন পর্যন্ত চার্জশিট পর্যন্ত দেওয়া হয়নি, অর্থাৎ কোনো অভিযোগ গঠন করতে পারেনি, অথচ তাকে 2 বছর জেল খাটতে হয়েছে। আর ওবায়দুল কাদের এখন বলছেন আদালত চাইলে, আদালত যদি মনে করে বেনজিরকে জেলে যেতে হবে তাহলে তিনি জেলে যাবেন, আদারওয়াইজ তিনি জেলে যাবেন না। এখন আসি স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয় আসলে কিভাবে বেনজিরকে সাহায্য করেছে, তিনি যে সম্পদের পাহাড় গড়েছেন সেই সম্পদের পাহাড় গড়তে। আমরা এই জায়গাটা একটু দেখি। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে 2011, 2012, 2014, 16 এবং 19 সালে বাহিনীতে সাহসী ভূমিকা, জঙ্গিবাদ বিরোধী অভিযান, রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবদানের জন্য বিপিএম পুরস্কার পান বেনজির। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার অবদান কি ছিল সেটা নতুন করে বলবার কিছু নেই, এবং রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ বলতে যে বিরোধী দলের উপরে দমন পীড়ন তাকেই বোঝায় সেটা আমরা জানি। এবং 2011-12 কথা বাদ দিলাম, 2014, 2016 এবং 2019 সালে যখন বিপিএম পুরস্কারে পুরস্কৃত করা হয় বেনজিরকে, তখন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন, মন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন আসাদুজ্জামান খান কামাল, এবং তার মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে সর্বোচ্চ পুলিশ পদকে ভূষিত করেছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে 2020-21 সালে তাকে শুদ্ধাচার পুরস্কার দেয়, অথচ দুদকের তথ্য অনুযায়ী তিনি ও তার পরিবার 2020 ও 2021 সালে প্রায় 87.9 একর জমি কিনেছিলেন। যে বছর তাকে শুদ্ধাচার পুরস্কার দিচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, অর্থাৎ আসাদুজ্জামান খান কামালের মন্ত্রণালয়, যিনি এখন দায়িত্ব অস্বীকার করছেন। পুলিশ বাহিনীর কোনো দায় নেই, তার মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো দায় নেই, এবং মন্ত্রী হিসেবে তার কোনো দায় নেই। এবং আমরা যে কারণে ধরে নিলাম নিশ্চয়ই দায় লর্ড ক্লাইভ কিংবা চেঙ্গিস খানের অথবা উগান্ডার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, তিনি কিন্তু দায় এড়িয়ে যাচ্ছেন এখন, কিন্তু তিনি কিন্তু পুরস্কারে ভূষিত করেছিলেন, শুদ্ধাচার পুরস্কার দিয়েছিলেন, এবং এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে। এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনস্থ পুলিশ বাহিনী তাকে 5 বার বিপিএম পুরস্কারে পুরস্কৃত করেছে, এবং তার মধ্যে 3 বার যখন স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করছেন আসাদুজ্জামান খান কামাল। তার মানে এই সব কিছুই আসলে একটা আরেকটার সাথে সংযুক্ত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ বাহিনী এবং মন্ত্রণালয়ের দায়িত্ব যিনি আছেন। আচ্ছা, আমরা ধরে নেই আসাদুজ্জামান খান কামালের কাছে কিংবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য ছিল না। এত যে অপরাধ করছেন বেনজির, এত যে সম্পদ বানাচ্ছেন অবৈধভাবে, জমি দখল করছেন একরের পর একর, এগুলো কোনো তথ্যই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল না। এই কথা যদি এখন তিনি বলতে চান, স্বরাষ্ট্রমন্ত্রী বলতে চান, তাহলে তো তার পদত্যাগ করা উচিত। এরকম অযোগ্য একটা অথর্ব স্বরাষ্ট্রমন্ত্রী দিয়ে আমরা কি করব? তাহলে তো আরো অনেক বেনজিরের জন্ম হবে, যদি তার অযোগ্যতার কারণে, তার মন্ত্রণালয়ের অযোগ্যতার কারণেই বেনজির এই পরিমাণ সম্পদ করে থাকেন। আরেকটা হতে পারে, আমরা বিশ্বাস করি না তিনি এত অযোগ্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এত অযোগ্য, কারণ আমরা দেখি বিরোধীদের দমন করার ক্ষেত্রে তারা অনেক যোগ্যতার পরিচয় দেন। তার মানে তারা অযোগ্য কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী অযোগ্য সেটা আমরা বিশ্বাস করতে চাই না। তাহলে আমরা ধরে নেই এই সব তথ্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে ছিল, কিন্তু তারপরেও বেনজিরের ব্যাপারে কোনো ব্যবস্থা তো নাই, বরং বিপিএম পুরস্কার দেওয়া হয়েছে, শুদ্ধাচার পুরস্কার দেওয়া হয়েছে। যদি সেটা হয়ে থাকে তাহলে এর দায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নেবে না, পুলিশ বাহিনী নেবে না, কিংবা স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন না। বরং আমাদের তো মনে হবার কথা, এবং বাস্তবতা এটাই, বেনজিরের এই অপকর্মের দায় পুরোপুরিভাবে সরকারের, এবং যদি স্পেসিফিকভাবে কোনো মন্ত্রণালয়ের কথা বলা হয় তাহলে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এবং যদি আরও স্পেসিফিকভাবে বলি তাহলে এর দায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের, যিনি 2014 সালের পর থেকে এখন পর্যন্ত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। দুর্নীতির মাধ্যমে হাজার কোটি টাকার সম্পদের তথ্য প্রকাশ্যে আসায় পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবার এখন টক অব দ্য কান্ট্রি। গণমাধ্যমগুলোতে একের পর এক দুর্নীতির খবর উঠে আসছে প্রভাবশালী এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। এবার পাসপোর্ট জালিয়াতির খবর প্রকাশ পায় জাতীয় গণমাধ্যমে। বেনজির আহমেদের সম্পদ অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদক কমিটি গঠনের সিদ্ধান্ত নেয় গত 18 এপ্রিল। এরপর সংস্থাটির অনুসন্ধানে বেরিয়ে আসে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল সম্পদ। কিন্তু অনুসন্ধান চলার মধ্যেই গত 4 মে সপরিবারে দেশ ছেড়েছেন বেনজির। শুধু দুর্নীতি করে দেশ ছাড়েননি তিনি, করেছেন পাসপোর্ট জালিয়াতির কাজও। পাসপোর্টে আড়াল করেছেন নিজের পুলিশি পরিচয়। শুরু থেকে এখন পর্যন্ত কখনো সরকারি চাকরিজীবীর পরিচয়ে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট করেননি বেনজির। সুযোগ থাকার পরও নেননি লাল পাসপোর্টও। বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্ট তৈরির ক্ষেত্রেও আশ্রয় নিয়েছেন নজিরবিহীন জালিয়াতির। নবায়নের সময় ধরা পড়লে আটকে দেয় পাসপোর্ট অধিদপ্তর, চিঠি দেওয়া হয় তৎকালীন র্যাব সদর দপ্তরে, কিন্তু অবৈধ প্রভাব খাটিয়ে এখানেও ম্যানেজ করেন সব। পাসপোর্ট অফিসে না গিয়ে নেন বিশেষ সুবিধা, যে সুবিধায় সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের 2 ভাই হারিস আহমেদ ও তোফায়েল আহমেদ জোসেফ আলোচনায় আসে। তারা যে প্রক্রিয়ায় পাসপোর্ট করেছিলেন একই কায়দায় পাসপোর্ট করেন সাবেক আইজিপি বেনজির আহমেদ।
বেনজির তার পুরনো হাতে লেখা পাসপোর্ট নবায়নের আবেদন করেন 2010 সালের 11 অক্টোবর, যেখানে নীল রঙের অফিসিয়াল পাসপোর্ট না নিয়ে সাধারণ পাসপোর্ট নেন। এ সময় আসল পরিচয় আড়াল করে নিজেকে বেসরকারি চাকরিজীবী বলে পরিচয় দেন। আবেদন ফর্মে পেশা লেখেন প্রাইভেট সার্ভিস। 2010 সালের 14 অক্টোবর বেনজিরকে নবায়নকৃত MRP মেশিন রিডেবল পাসপোর্ট দেয়া হয়, যার নম্বর AA1073252। মেয়াদ উত্তীর্ণের তারিখ ছিল 2015 সালের 13 অক্টোবর। মেয়াদ পূর্তির আগেই 2014 সালের আবার তিনি পাসপোর্ট নবায়নের আবেদন করেন। যথারীতি এখানে নিজেকে বেসরকারি চাকরিজীবী পরিচয় দেন। বেনজির তখন ঢাকা মহানগর পুলিশ কমিশনার। এমন গুরুত্বপূর্ণ পদে থেকেও তিনি অফিসিয়াল পাসপোর্ট নেননি। দ্বিতীয় দফায় তার নবায়নকৃত পাসপোর্টের মেয়াদ ছিল 2019 সালে 17 সেপ্টেম্বর পর্যন্ত, যার পাসপোর্ট নম্বর BC 01111070। পরে 2016 সালে তিনি ফের পাসপোর্ট নবায়নের আবেদন করেন। এ সময় তিনি ছিলেন র্যাব মহাপরিচালক। এখানেও তিনি বেসরকারি পাসপোর্টের আবেদন করেন। তখনই ধরা পড়ে তার তথ্য গোপন ও জালিয়াতির ঘটনা। শুধু তাই না, বেনজির নিজে কখনো পাসপোর্ট অফিসে হাজির হননি। তার ব্যক্তিগত কর্মকর্তা সব সময় আবেদন ফর্ম নিয়ে যেতেন। তবে র্যাব মহাপরিচালকের দায়িত্বে থাকার সময় বেসরকারি পাসপোর্ট দেখে সংশ্লিষ্ট পাসপোর্ট কর্মকর্তার সন্দেহ হলে বিষয়টি পাসপোর্ট অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালকের নজরে আনা হয়। সে সময় বেনজিরের আবেদনপত্র আটকে যায়। বেনজিরকে বিভাগীয় অনাপত্তিপত্র বা NOC জমা দিতে বলা হয়, কিন্তু NOC জমা না দিয়ে বেনজির পাসপোর্ট নবায়নের চাপ দেন। বেনজিরের সাধারণ পাসপোর্ট গ্রহণ নিয়ে যথাযথ ব্যাখ্যা চেয়ে সে সময় র্যাব সদর দপ্তরে চিঠি দেয় পাসপোর্ট অধিদপ্তর, কিন্তু তাতেও কাজ হয়নি কোনো। 2016 সালের 15 ডিসেম্বর র্যাব সদর দপ্তর থেকে তার উদ্দেশ্য হাসিলের পক্ষেই চিঠি দেয়া হয়। চিঠি দেওয়ার 24 ঘন্টার মধ্যে বেনজিরকে পাসপোর্ট দিতে বাধ্য হয় পাসপোর্ট অধিদপ্তর, যার নম্বর BM 0828141। সুযোগ ছিল লাল পাসপোর্ট নেয়ার, কিন্তু নেননি। 2020 সালে দেশের 30তম IGP হিসেবে দায়িত্ব নেন বেনজির। নিয়ম অনুযায়ী সিনিয়র সচিব পদমর্যাদার কর্মকর্তা হিসেবে তার কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার কথা, কিন্তু মর্যাদাপূর্ণ লাল পাসপোর্ট নেননি তিনি। IGP হয়েও ফের বেসরকারি চাকরিজীবী পরিচয়ে সাধারণ পাসপোর্টের আবেদন করেন। কিন্তু ততদিনে দেশে অত্যাধুনিক প্রযুক্তির পাসপোর্ট চালু হয়। বেনজিরের আবেদন নিয়ে দেখা দেয় জটিলতা। এবার বেনজির আহমেদ সবথেকে বড় প্রতারণার আশ্রয় নেন পাসপোর্ট করতে। চলাচলে অক্ষম হিসেবে গুরুতর অসুস্থতার কারণ দেখিয়ে DIPর মোবাইল ইউনিট চেয়ে পাঠান। পরে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তার বাসায় গিয়ে ছবি তোলা, আঙ্গুলের ছাপ নেওয়া সহ সব আনুষ্ঠানিকতা শেষ করেন। যেসব কাজ আবার করা হয় অতি গোপনে। পরে 2020 সালের 4 মার্চ তার আবেদনপত্র জমা হয়ে যায়। 1 জুন বেনজিরের নামে 10 বছর মেয়াদী পাসপোর্ট ইস্যু করা হয়, যার নম্বর B00002095। এখানে মেয়াদ বাড়াতে বেনজির তার প্রভাব খাটান। সরকারি চাকরিজীবীদের 5 বছরের বেশি মেয়াদের পাসপোর্ট দেওয়ার নিয়ম না থাকলেও তাকে দেয়া হয় 10 বছর মেয়াদী পাসপোর্ট। নিজের সরকারি চাকরির পরিচয় গোপন করার অন্যতম কারণ অন্য কোনো দেশের নাগরিকত্ব নেওয়ার সুবিধা নেওয়া। কারণ সরকারি পাসপোর্ট থাকলে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণে বেশ জটিলতা হয়। এছাড়া অফিসিয়াল পাসপোর্টধারীদের দেশের বাইরে যেতে হলেও বিশেষ আনুষ্ঠানিকতা পালন করতে হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে অনুমোদন নিতে হয়। কিন্তু বেসরকারি পাসপোর্টে এসব জটিলতা কম। তাছাড়া সাধারণ পাসপোর্টে বিদেশ যাওয়াটাও অনেকটা বাধাহীন। এ কারণে এমন সব প্রতারণার আশ্রয় নেন বেনজির আহমেদ। সম্মানিত দর্শক, পুলিশের সাবেক IG বেনজিরের বিরুদ্ধে মামলা হয়েছে। ঠিক মামলা বলতে ঠিক ওইরকম মামলা না, মামলার যে প্রক্রিয়া সেটি শুরু হয়েছে। তার দুর্নীতি এবং অনিয়ম এটিকে আমলে নিয়ে তার অবৈধ কর্মকাণ্ড এবং অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি দুর্নীতি দমন কমিশন তদন্ত করছে। এই তদন্ত একটি দীর্ঘ প্রক্রিয়া। এই তদন্তকালীন সময়ে দুর্নীতি দমন কমিশনের ক্ষমতা রয়েছে কাউকে গ্রেপ্তার করা, তাকে তলব করা, তার সম্পত্তি আদালতের মাধ্যমে ক্রোক করা, বাজেয়াপ্ত করা, যেন এই তদন্তকালীন সময়ে কেউ সম্পত্তি হস্তান্তর করতে না পারে। তো দুর্নীতি দমন কমিশন তার ব্যাংকে কত টাকা আছে, তার কোথায় কোন সম্পত্তি রয়েছে, এইগুলো নিয়ে 2 দফা আদালতে গিয়েছে এবং ঢাকা মহানগর দায়রা জজ এই আদালত থেকে 2টো হুকুমনামা তারা অর্জন করেছে। এই হুকুমনামা হলো তার সমুদয় স্থাবর এবং অস্থাবর সম্পত্তি ক্রোক করার ক্ষমতা দুদক পেয়েছে এবং এই ক্ষমতা বলে বেনজির চাইলেও এখন তার কোনো স্থাবর অস্থাবর সম্পত্তি বিক্রয়, হস্তান্তর কিংবা ভোগ দখল করতে পারবেন না। দ্বিতীয় যেটি করেছে সেটি হলো তার ব্যাংক অ্যাকাউন্টগুলো ফ্রিজ করে দেওয়া হয়েছে, অর্থাৎ যে অবস্থায় আছে ওখানে বরফ বানিয়ে দেওয়া হয়েছে, ফ্রিজ করা হয়েছে এবং এগুলো থেকেও তিনি টাকা তুলতে পারবেন না, টাকা জমা রাখতে পারবে না। যে অবস্থায় টাকা আছে অবস্থায় থাকবে, এটা সিদ্ধান্ত চূড়ান্তভাবে না আসা পর্যন্ত আদালতের মাধ্যমে আসতে হবে। তো এই কর্মকাণ্ডগুলো যখন হচ্ছিল সারা দেশের মানুষ খুশিতে টকবক, এইবার একটা ন্যায় বিচার হচ্ছে বটে। এবং এইবার বেনজির আর যাবে কোথায়, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান,
এবার আর তুমি পাবে না। তো এইরকম তাকে ধরা হচ্ছে এবং সবাই বলার চেষ্টা করছিল যে ন্যায় বিচার তো অবশ্যই আছে, এই আল্লাহর দুনিয়ায় অন্যায় করে কেউ পার পেতে পারে না, কেউ রক্ষা পায় না, এই নিজের তৈরি করা ফাঁদে নিজেকে পা দিতে হয়, অন্যের জন্য তৈরি করা যে গর্ত বা কূপ সেখানে নিজেকে পড়তে হয়। এই ধরনের নীতি কথা বলে আমরা যখন আনন্দের সাগরে ভাসছি, ঠিক সেই সময়টিতে কতগুলো ঘটনা ঘটে গেছে। সেটা হলো কোর্টে যে রায় হয়েছে ব্যাংকগুলোর অ্যাকাউন্ট ফ্রিজ করার, সেই রায়টা যে হবে এই খবর অনেক আগেই ডক্টর বেনজির জেনে গেছেন। তিনি সেই ব্যাংক থেকে সকল টাকা নিরাপদে সুন্দরভাবে তুলেছেন এবং সেগুলো প্যাকেট করে বাংলাদেশের মধ্যে রেখেছেন, অথবা অন্য কোনো ব্যাংকে সরিয়েছেন অন্য কোনো বন্ধুর নামে, অথবা এইগুলোকে ডলারে রূপান্তর করে ট্রাঙ্ক ভর্তি করে তিনি তার নিজের সঙ্গে করে নিয়ে গিয়েছেন, অথবা এগুলো হুন্ডি করে 100 কোটি টাকা 200 কোটি টাকা হুন্ডি করতে 1 মিনিট লাগে না, এগুলো তিনি দেশের বাইরে নিয়ে গেছেন। এই গেল একটি ধাক্কা। 2 নম্বর ধাক্কা হলো এই বিষয়গুলো নিয়ে যখন তদন্ত হচ্ছে তখন পত্রপত্রিকার খবর হলো তিনি দেশে এবং দেশের বাইরে, এই মামলা হওয়ার আগেই খুব অল্প সময়ের মধ্যে বেশ কিছু স্থাবর সম্পত্তি তিনি বিক্রয় এবং হস্তান্তর করেছেন। এবং সবচেয়ে শকিং খবর, আশ্চর্যজনক খবর হলো তিনি সপরিবারে, তার 3টি কন্যা সন্তান এবং এদের বিয়ে হয়ে গেছে সম্ভবত সেই গুণধর জামাতা, ভাগ্যবান জামাতা, তার সেই রাজলক্ষ্মী স্ত্রী, মমতাজ মহল স্ত্রী, যার জন্য তিনি, যার কপালের গুণে তিনি এত সহায় সম্পত্তির মালিক হয়েছেন এবং একটা বিরাট অংশ তিনি তার স্ত্রীর নামে করেছেন, সেই রাজলক্ষ্মী যার নাম জিশান মির্জা, তাকে নিয়ে তিনি চলে গেছেন ফুরুত। আচ্ছা, এরপর তিনি কিভাবে গেছেন? লোকজন বলার চেষ্টা করছেন তিনি কি পিকে হালদারের মতো সীমান্ত দিয়ে গেছেন। এও কি হয়? তিনি তো রাজা, তিনি রাজার মতো যাবেন, তিনি সম্রাটের মতো যাবেন, তিনি পিকে হালদারের মতো চোরের মতো শেষো চোরের মতো কেন যাবেন? তো তিনি কোনো সীমান্ত দিয়ে যান নাই। বলার চেষ্টা করা হচ্ছে যে তিনি সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা বিমানবন্দর দিয়ে তিনি সপরিবারে দেশ ত্যাগ করেছেন। সন্তারিখ সহ পত্রপত্রিকাগুলো, সামাজিক মাধ্যম এবং মূলধারা গণমাধ্যমগুলো খবর প্রকাশ হচ্ছে। কেউ কেউ অবশ্য সন্দেহ করছেন যে না, যেহেতু তিনি যখন গেছেন হয়তো টাকার বস্তা নিয়ে গেছেন, ট্রাঙ্ক নিয়ে গেছেন, ডলার নিয়ে গেছেন, স্বর্ণ নিয়ে গেছেন, তো এইগুলো নিয়ে কোনো কমার্শিয়াল ফ্লাইটে যাওয়াটা একটা ঝামেলার বিষয়। তিনি হয়তো ঠিক ওই আগে যে রন হক শিকদার, মানে ওই যে শিকদার গ্রুপের ছেলে, তারা যেভাবে একটা চার্টার প্লেনে করে বাংলাদেশ ত্যাগ করেছিল, তো সেক্ষেত্রে বেনজিরের যে স্ত্রী রাজলক্ষ্মী বা মমতাজ, সম্রাজ্ঞী মমতাজ, তো উনি যেহেতু অসুস্থ হয়েছেন, সেই অসুস্থতাকে দেখিয়ে যদি তিনি কোনো স্পেশাল সেই চার্টার প্লেন তাকে এয়ারপোর্টে আনেন এবং সেগুলো ভরে তিনি সুন্দরভাবে চলে যান, কে বাধা দিবে তাকে? বা এর বাইরে অনেক হেলিকপ্টার নিয়ে আরো অনেক কিছু হতে পারে। তিনি গেছেন, প্লেনে গেছেন, হেলিকপ্টারে গেছেন না চার্টার বিমানে গেছেন, আমরা সেই পর্যায়ে নিয়ে আলোচনা করছি। আমরা বলছি না যে তিনি ওই যে মানে সেই করোনা শাহিদের মতো চোরের মতো তিনি নৌকায় করে পালাতে গেছেন, এরকম কোনো ঘটনা, বা বোরকা পরে মাজায় পিস্তল নিয়ে র্যাব তাকে ধরলো, হ্যাঁ, তো এরকম ঘটনা ডক্টর বেনজির ক্ষেত্রে ঘটেনি। তিনি গেছেন বেনজিরের মতো, নজিরবিহীনভাবে বীরের মতো তিনি গিয়েছেন। আচ্ছা, এখন এটি নিয়ে খুব আলোচনা হচ্ছে। পরের ধাপ হলো তিনি কি আবার বাংলাদেশে আসবেন নাকি আসবেন না। এর কারণ হলো আগামী 6 তারিখে দুর্নীতি দমন কমিশনের ডাকে তাকে সাড়া দিতে হবে। দুর্নীতি দমন কমিশনের কর্তা ব্যক্তির হুঙ্কার দিয়েছেন, তিনি যদি না আসেন তাহলে ভয়ঙ্কর বিপদ হবে। কেউ কেউ বলছেন কম করলে 10 বছর সাজা হবে, কেউ কেউ বলছেন 20 বছর সাজা। তার উচিত বাংলাদেশে এসে এটা ফেস করা। তো তিনি সেটি আসবেন কি আসবেন না, এটা কে জানে? আল্লাহ জানে, আমরা জানি না। এরপর আরো আশ্চর্য ব্যাপার হলো যে তিনি আদৌ কি গিয়েছেন নাকি যাননি, এটি বলতে পারবে কারা? ইমিগ্রেশন পুলিশ। আচ্ছা, আপনার আমার কারো কি সামর্থ্য আছে যে ইমিগ্রেশন পুলিশ যে বিভাগের অধীন, সেই বিভাগের যিনি এডিশনাল আইজি আছেন, ডিআইজি আছেন বা এসপি আছেন, তাদেরকে প্রশ্নের মুখোমুখি করা যে আপনারা বলেন সে কিভাবে গেল, কয় তারিখে গেল? সবাই এলোমেলো কথাবার্তা বলছে, কিন্তু সরাসরি যারা তাকে এই কাজে সহযোগিতা করেছে তাদের সঙ্গে প্রশ্ন করার, কথা বলার যোগ্যতা আমাদের কারো নেই। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আমাদের ওবায়দুল কাদের সাহেব আছেন, সরকারের মুখপাত্র, তাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে, তারা খুব নির্লিপ্তভাবে জবাব দিয়েছেন যে আমরা জানি না তিনি কি দেশের ভিতরে আছেন না দেশের বাইরে আছেন। ভাবটা এরকম যে এই এতটা অনুল্লেখ্য, এতটা গরিব, এতটা অসহায়, যে আমাদের মতো এত উঁচু পদের মানুষ তার অবস্থান জানা, এটা আমাদের কাজ না। আপনাদের এত দরকার বিমানবন্দর থানার ওসিকে জিজ্ঞাসা করেন,
হয়ারিঝি গুলশান থানার ওসিকে জিজ্ঞাসা করেন, একজন সাব ইন্সপেক্টর যাইও হয় তাকে জিজ্ঞেস করেন, এত বড় সাহস আপনি একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছেন, একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, তার ব্যাপারে কথা বলার মতো পর্যায়ে কি আমাদের আছে? আপনি এভাবেই মনে করতে পারেন। আবার এও মনে করতে পারেন যে এই দেশের মধ্যে একজন এত বড় প্রভাবশালী, এত বড় আলোচিত, এত সমালোচিত, বিতর্কের ঝড় তুলে ফেলেছেন, সেই মানুষটি চোখের সামনে দিয়ে এভাবে চলে গেল, অথচ রাষ্ট্রের কর্তা ব্যক্তিরা বিষয়টি জানেন না। এ কেমন স্মার্ট বাংলাদেশ, এ কেমন স্মার্ট সরকার? কোথায় তাদের তথ্য প্রযুক্তি, কোথায় তাদের গোয়েন্দা রিপোর্ট? সবকিছু কি কলাপস করে ফেললো? তা না হলে গেল কি করে? তো এই জিনিসগুলো নিয়ে আমাদের এই সমাজে নিদারুণ আলোচনা হচ্ছে, নেতিবাচক আলোচনা হচ্ছে, এবং মানুষ এই দুজনকে নিয়ে যা কিছু হচ্ছিল, অর্থাৎ ডক্টর আজিজকে নিয়ে, বেনজিরকে নিয়ে, তা এই বেনজিরের যে তিরোধান, সেই তিরোধানের ফলে অনেকটা মানুষের মনে রীতিমতো হতাশার যে সাগর, সেই সাগরে রীতিমতো বন্যা শুরু হয়েছে। মানে মানুষ বলতে গেলে এখন সাগরে ডুবে মরার মতো অবস্থা হয়ে পড়েছে। তো সেই দিক থেকে এখন বেনজির কোথায় আছেন, এই বিষয়টি যদি ডক্টর বেনজির নিজে দয়া করে ফেসবুকে একটা স্ট্যাটাস দেন যে আমি এধারে আছি, হাম এধার মে, তারপর তিনি যদি দয়া করে বলেন যে আমি পালিয়ে যাইনি, আমি এখানে আছি, এই কাজে আসছি, অথবা তিনি যদি বলেন যে আমি তো এলাম, সবাইকে কিসের পালানো, চোখের সামনে আমি এভাবে চলে এসেছি, তোমরা কি আমার একটা পশম ধরতে পেরেছো, গোড়ার ডিম করতে পেরেছো, এই সমস্ত কথাবার্তা বলো। তো তিনি ইচ্ছে করলে, এই যে আমি মনে করি যে একজন ইয়াং যুবক আরাফ খান, খুব সমালোচনা হলো তাকে নিয়ে, একটা বাপের বেটা, সে সবাইকে গালাগালি করেছে, মানে দেশি বিদেশি সাংবাদিক যারাই তার সাক্ষাৎকার নিতে গেছে, যা কিছু করেছে, সে সবাইকে চ্যালেঞ্জ জানিয়ে বাপ মা তুলে অকথ্য ভাষায় গালাগালি করেছে, এবং গালাগালি করার পর সে কিন্তু টিকে গেছে, হি ইজ স্টিল দেয়ার, এবং বাপের বেটার মতো সে এখন ঘুরে বেড়াচ্ছে, এবং অনেক বাংলাদেশের লোকজন সেই সেলিব্রিটি তাদেরকে সেখানে নিচ্ছে, মেয়েদেরকে নিচ্ছে, ছেলেদেরকে নিচ্ছে, এবং যেহেতু তার সোনার ব্যবসা, সে সবাইকে একটু একটু সোনা দিচ্ছে, এবং যারা ওখানে গিয়েছেন এবং আসছেন তারা কতটুকু সোনা পেল, সেই সোনার আকৃতি কি, সেগুলো নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। তোর মধ্যে একবার বদনাম ঘটেছিল যে আরাফ খানের যে টাকা পয়সা বা স্বর্ণের ব্যবসা, তার সঙ্গে ডক্টর বেনজির জড়িত। কেউ কেউ বলেছেন যে না, বেনজির সাহেবের সাথে আরাফের আসলে যায় না। তো যাই হোক, এখন সেই আরাফ খানের মতো যদি বেনজির সাহেব এখন হুমকি দেন বিদেশে গিয়ে, কথাবার্তা বলি, হ্যাঁ আমি এখানে আছি, পারলে আমাকে করেন কিছু, ইফ ইউ ক্যান ডু এনিথিং, তো সেক্ষেত্রেই একমাত্র আমরা স্পষ্টভাবে বুঝতে পারবো যে বেনজির কোথায় আছেন। অন্যথায় বেনজির সাহেব যদি নিজে না বলেন, তাহলে আমরা মানে এমপি আনারের মরদেহের খণ্ডিত অংশ আমরা উদ্ধার করতে পারবো। আমরা তার মাংসের কিমা, মানে সারা শরীর থেকে মাংস ছড়ানো হয়েছে, এগুলো ব্লেন্ডার মেশিনে দিয়ে আবার কুচি কুচি করে কাটা হয়েছে, তারপরে সেগুলো সেই কমোডের মধ্যে ফেলা হয়েছে, কমোড ফ্ল্যাশ করে সেগুলো আবার সেই সরেজ লাইন দিয়ে সেফটি ট্যাঙ্কের মধ্যে চলে গেছে। সেই সেফটি ট্যাঙ্কের মধ্যে থেকে সেই আনারের মাংসের টুকরা উদ্ধার করার মতো জ্ঞান, গরিমা, বুদ্ধি, প্রজ্ঞা আমাদের আছে, কিন্তু বেনজির, জীবন্ত বেনজিরকে উদ্ধার করার, তাকে আনার বা তিনি কোথায় আছেন সেই রহস্য উদ্ঘাটন করার ক্ষমতা বা শক্তি কিন্তু আমাদের এখনো অর্জন করা হয়নি। তো কাজেই এই যে বেনজিরের অধিকর্তা যারা একসময় ছিলেন, যারা বেনজিরকে আইজি বানিয়েছেন, বেনজিরকে এত কিছু করার সুযোগ দিয়েছেন, তাদের প্রতি একটু রহম করে, নরম দিল হয়ে, দয়া করে বেনজির যদি একটু নিজেই জানান দেন যে হাম এধার মে, আমি এখানে আছি, তাহলে অনেক লোককে আর কষ্ট করে বিবৃতি দিতে হয় না, নেতিবাচক কথা বলতে হয় না, এবং অনেককে বিব্রত হতে হয় না। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।